পুকুরে তো যে বাড়া বাড়ছে মনে করেন, পুকুরে জ্বালা তো মনে করেন আর শান্তি নাই। এর আগেও একবার দিয়েছিল মনে, এটা হলো দ্বিতীয়বার। শহরের আলো নিভে গেলে শুরু হয় অন্য এক জগতের দখল। রাতের নিস্তব্ধতা ভেঙে ভেসে আসে চিৎকার, অন্ধকার গলিতে চকচক করে জোড়া চোখ। কুকুর, যেখানে মানুষের সাথে প্রাণীর সহাবস্থান, সেখানে ছোট্ট একটি আঁচড়ও হয়ে উঠতে পারে জীবন মরণের প্রশ্ন। দেশে কুকুরের সংখ্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে জলাতঙ্কের প্রকোপ। একটি অরক্ষিত কামড়ের পর প্রাণে বেঁচে থাকার সময় মাত্র 24 ঘন্টা থেকে কয়েকদিন। 7 বছরের ছোট্ট শিশু শুভ স্কুল থেকে বেরিয়ে দিনে দুপুরেই কুকুরের আক্রমণের শিকার হয়। গ্রিন রোড স্টাফ কোয়ার্টার আছে না, ওই স্টাফ কোয়ার্টারের বাসা অনেক অনেক কুকুর আছে, মনে হয় যে 100 নইলে 200। এই নাতিটা স্কুল থেকে গেটে বাইরে হয়েছে, এই দাওয়াই দিয়ে কামড়াইছে। এখন ও জায়গার যে কুকুর মানে এমন যে সময় নাই যে 10টা এক লগে না থাকে, এখন তো বাচ্চা কাচ্চা লইয়ে থাকাই আনবো কষ্ট হয়ে যাইতেছে। কুমিল্লার নেয়ামত কুকুরের কামড়ের শিকার হয় সপ্তাহখানেক আগে। জলাতঙ্কের লক্ষণ নিয়ে সংক্রামক ব্যাধি হাসপাতালে এলেও শেষ রক্ষা হয়নি। একবার জলাতঙ্কের লক্ষণ শুরু হলে এখনো পর্যন্ত পৃথিবীতে কারো বাঁচার নজির নেই, মৃত্যু শতভাগ নিশ্চিত। বিশেষজ্ঞদের মতে আক্রান্ত হওয়ার পর প্রাথমিক ঘরোয়া ব্যবস্থা সম্পর্কে জনসচেতনতার অভাব জলাতঙ্কের ঝুঁকিকে বাড়িয়ে তোলে। এছাড়াও হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ওষুধের সরবরাহ না থাকায় যথাযথ চিকিৎসা থেকেও বঞ্চিত হচ্ছে বহু মানুষ। ওষুধের কৃত্রিম সংকট তৈরির অভিযোগও উঠেছে। ফলে প্রতিদিন আমাদের শহর আর গ্রামগুলিতে ছড়িয়ে যাচ্ছে এক নিঃশব্দ ভয়াল মৃত্যুর ছায়া। ইমিউনোগ্লোবুলিন হচ্ছে মানে ভ্যাকসিনের কার্যকরটা শুরু হইতে যে সময়টা নেয়, সাধারণত 2 সপ্তাহ নেয়। এই 2 সপ্তাহ কাভার করে রাখার জন্য আমাদের ইমিউনোগ্লোবুলিনটা দিতে হয়। তো ইমিউনোগ্লোবুলিন সাপ্লাইটা আমাদের বন্ধ আছে গত 3 সপ্তাহ যাবত। এতে আমরা যে প্রবলেমটা ফেস করছি যে অনেকেই দূর দূরান্ত থেকে আসতেছে, জানে যে আমাদের এখানে ইমিউনোগ্লোবুলিন সাপ্লাই আছে, কিন্তু আসলে নাই। এখন ওরা আসে, দূর থেকে আসে, কষ্ট করে আসে, ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে, আমরা দিতে পারতেছি না। এবং এতে ফলস্বরূপ হচ্ছে কি আমাদের আশেপাশে যেসব ফার্মেসি আছে, ইভেন কি ধরেন আমার কিছু স্টাফও হয়তো জড়িত হয়ে যাচ্ছে, যে ওরা পেশেন্টদের থেকে বাইরে থেকে কিনে আনতেছে, এবং এটা একটু এক্সপেন্সিভ। একটা পেশেন্টের প্রায় 2 থেকে 3 হাজার টাকা খরচ হয় একটা ডোজ পুরোপুরি দিতে। তো ওরা এখন বাধ্য হচ্ছে, আমরা হয়তো পেশেন্ট যদি কিনে নিয়ে আসে আমার হয়তো দিতে হবে, কারণ এটা তো লাইফ রিস্কের একটা ব্যাপার। তো আমাদের এখন দিতে হচ্ছে। এই জন্য আমরা একটু বিতর্কিত জায়গায় মানে ঝামেলায় পড়ে যাচ্ছি আর কি, যে ইমিউনোগ্লোবিনটা কেন সাপ্লাই নেই। ইমিউনোগ্লোবিন হয়তো গভর্নমেন্ট কিনবে, ওনারা চেষ্টা করছেন, কিন্তু আমি যতটুকু জানি ওনারা মৌখিকভাবে বলেছেন যে আরও 2 মাস সময় লাগতে পারে। হাসপাতালগুলোতে দীর্ঘ হচ্ছে আক্রান্ত মানুষের সংখ্যা। প্রতি বছর শুধু জলাতঙ্কে বিশ্বজুড়ে মারা যায় প্রায় 60,000 মানুষ। প্রতি 9 মিনিটে এক একটা মৃত্যু। আর এর 99% ঘটনার পিছনে থাকে কুকুরের কামড়। দেশে বেওয়ারিশ কুকুর কেন আক্রমণাত্মক হয়ে উঠছে এর কোনো সঠিক ব্যাখ্যা নেই। এ নিয়ে হয়নি কোনো গবেষণা। পুকুরে তো যে বাড়া বাড়ছে মনে করেন, পুকুরে জ্বালা তো মনে করেন আর শান্তি নাই। এর আগেও একবার দিয়েছিল মনে, এটা হলো দ্বিতীয়বার। এর আগে দেওয়ার পর মনে করেন যে কুকুর সংখ্যা তো বলে যে কুকুর মারা নিষেধ অনেক, মানে এখন আগেই করছে। আগে তো যেভাবে কুকুর কম ছিল, সিটি কর্পোরেশনে মেরে তারা নিয়ে যেত চলে। এখন তো যে বাড়া বাড়ছে মানে মহলা কুকুরের জন্য থাকেই জানে এরকম, আর বহুত ভয় লাগে কোন টাইমে কোন কামড় দিয়ে দেয় কোন ঠিক নেই। তো যে পরিস্থিতি এখন কুকুরের সংখ্যাও বাড়ছে, বাড়ার পর এখন পরিস্থিতি আগে ছিল না। এখন এই জানিকে যে বাড়া বাড়ছে মহলার মধ্যে মানে কুকুরে জ্বালাই থাকা যায় না, বাসার তো বাইরে বহুত ভয় লাগে। কুকুর অনেক আমগো এলাকায়, আমি যেই বাড়িতে থাকি সেই বাড়িও মনে হয় 10-12টা কুকুরের জ্বালে রাত্রেও ঘুমান জানে চিল্লানের ঠেলায়। আর দিনে তো বাচ্চা কাছে নামতেই পারে না, খাবার দেখলেই দৌড়িয়ে আসে, এই অবস্থা। কুকুরের ব্যবস্থাটা আপনারা করেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে 2010 সালের আগে জলাতঙ্কে প্রতি বছর 2000-এর বেশি মানুষের মৃত্যু হতো। 2011 সালে কক্সবাজারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় একটি পাইলট প্রকল্পের মাধ্যমে গণহারে কুকুরের র্যাবিস ভ্যাকসিনেশন শুরু হয়। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রাণী সম্পদ অধিদপ্তর এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় সমন্বিতভাবে 2011 সাল থেকে সারা দেশে বেওয়ারিশ কুকুরের ভ্যাকসিন কার্যক্রম শুরু করলে 2015 সালে এসে এই সংখ্যা কমে প্রায় 200-তে নেমে আসে। জলাতঙ্ক নির্মূলে যা অত্যন্ত কার্যকর পদ্ধতি হিসেবে প্রমাণিত। বিগত প্রায় 1.5 বছর যাবৎ বন্ধ আছে আমাদের এখানে। মূলত হলো সিড ভাইরাসের স্বল্পতা, সিড ভাইরাস আমাদের নাই আর কি আসলে। হ্যাঁ, সিড ভাইরাসটা পাওয়া যাচ্ছে না ওইভাবে।
আর হলো দ্বিতীয়ত হলো যেটা আধুনিক যে কনসেপ্ট যেটা আর কি আমাদের, কারণ র্যাবিস ভাইরাসের ভ্যাকসিন প্রোডাকশনের জন্য BSL-3 ল্যাবটা দরকার আমাদের, সেটাও আমাদের নাই। ঠিক আছে, এই মূলত এই দুই কারণে আপাতত আমাদের এখানে বন্ধ আছে, এবং এটি চালু করতে গেলে আপনার ধরেন এই দুইটা এস্টাবলিশ করা খুব জরুরি আর কি। ধরেন মনে করেন যে নিউ কনসেপ্ট যেমন সেল কালচার ভ্যাকসিন, আর ওটা তো ওল্ড মানে ল্যাব এবং হেপাটাইটিস হলো অনেক ওল্ড মডেলের আর কি। ঠিক আছে, অনেক পুরাতন টেকনোলজি আমাদের। এখন নতুন টেকনোলজি সেল কালচারের ভ্যাকসিন যেতে হলে এর জন্য প্রশিক্ষিত জনবল দরকার হবে, আর যেটা আপনার ওই যে আধুনিক যে কনসেপ্টের যে ল্যাব BSL-3 ল্যাব দরকার হবে আর কি মূলত। কিন্তু 2019 সালের পর থেকে এই কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ভ্যাকসিন প্রাপ্ত কুকুরের সংখ্যা কমতে থাকে, বাড়তে থাকে জলাতঙ্কের ঝুঁকি। শুধুমাত্র ঢাকাতেই পথকুকুরের সংখ্যা প্রায় 17 লাখ। তাদের সিংহভাগই ভ্যাকসিনবিহীন। কুকুরের প্রজনন বেড়ে যাওয়ায় আতঙ্কিত এবং অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী। দীর্ঘকাল ধরে মানব সভ্যতার সঙ্গে কুকুর একই সমাজে বসবাসরত প্রাণী এবং মানুষের স্বাস্থ্য নিরাপত্তার সূত্রগুলো তাই একই। ফলে কুকুর বেড়ালকে জলাতঙ্কের ঝুঁকির মধ্যে রেখে মানুষের পক্ষে নিরাপদ স্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব নয়। তাই অবিলম্বে সরকারি হাসপাতালগুলোতে জলাতঙ্কের প্রয়োজনীয় ঔষধ এবং টিকা সরবরাহ নিশ্চিত এবং সারা দেশে কুকুরের ভ্যাকসিনেশন কার্যক্রম পুনরায় চালু করা এখন সময়ের দাবি। মাসুদ হাসান, বাংলা টিভি।